তাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে এবং বিজেপিতে যোগ দেওয়ার একটা জল্পনা তৈরি হয়েছে এবং তিনি বলেছেন ইতিমধ্যেই তার অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও সরিয়ে ফেলেছেন। আপনি কিছুক্ষণ আগেই একটা প্রতিক্রিয়া দিয়েছেন যে আলোচনার রাস্তা খোলা থাকতেই পারে, কীভাবে দেখছেন? না, আমরা তো রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না। কোনো বিভ্রান্ত প্রতীক যদি এদিকে ওদিকে ঘুরে বেড়ান, একটা রাজনৈতিক দল হিসেবে তাকে কেউ বলতেই পারে যে একটু এসো, পাশে বসো, এর মধ্যে তো কোনো অপরাধ নেই। অর্জুন সিং আমাদের দলে এসেছিলেন, যখন এসেছিলেন তখন তৃণমূল তার গলায় 107টা মামলা ঝুলিয়ে দিয়েছিল, তাই ক্রিমিনাল গদ্দার বলে সম্বোধন করত। তারপরে একদিন সুন্দর সকালে হঠাৎ তিনি গদাধর হয়ে চলে গিয়েছিলেন আবার তৃণমূল কংগ্রেসে। এবার তিনি বলছেন তার যাওয়াটা ভুল হয়েছিল, তিনি প্রতারিত হয়েছেন, এটা তার বক্তব্য। তিনি তার বক্তব্য মানুষের সামনে রেখেছেন। এবার যদি তিনি বিজেপিতে আসবেন কি কংগ্রেসে যাবেন কি সিপিএম এর সঙ্গে যোগাযোগ করবেন, সেটা অর্জুন সিং এর বিষয়। আমরা এটা বলছি যে আমরা ডায়লগে বিশ্বাস করি। আমাদের দরজা বন্ধ আছে, কিন্তু ছিটকিনি দেওয়া নেই। কেউ যদি এসে দরজায় দাঁড়ায়, বেল দেয়, ঢোকে, কথা বলে, কথাবার্তা চলবে। এবার কি সিদ্ধান্ত নেবেন, যেহেতু তিনি নিজে একজন সাংসদ ছিলেন, বিপরীত পরিস্থিতি, কঠিন পরিস্থিতির মধ্যে দল থেকে পদত্যাগ করে তিনি এসেছিলেন, জিতেছিলেন, প্রতিকূল অবস্থার মধ্যে 2 লক্ষ ভোটে হারাবো, এই উদ্ধত চ্যালেঞ্জকে যিনি অ্যাকসেপ্ট করে ওখানে 50,000 বেশি ভোটে জিতেছিলেন, তিনি তো সাংসদ ছিলেন। তো তার বিষয়ে সিদ্ধান্ত যদি কিছু নিতে হয়, সেটা কেন্দ্রের আমাদের যে সংসদীয় বোর্ড আছে, সর্বোচ্চ সংস্থা, তারা নেবেন। দলের সভাপতি আছেন, জেপি নাড্ডাজি আছেন, অমিত শাহজি আছেন, বিএল সন্তোষজি আছেন, এদের বিষয়। আমরা কি পরিস্থিতি সেটা জানাতে পারি কেন্দ্রকে। বিগত দিনে দেখা গেছে এরকম তৃণমূল থেকে আসার পর তারা আবার ফিরে গেছে, সেই জায়গায় আপনাদের তো মুখ পড়েছিল, ফলে আবার যে তৃণমূল থেকে তাদের নেওয়া হয়। দেখুন, মুখ পোড়া না পোড়াটা তো সম্পূর্ণ সেই দলের বিষয়। দল কিভাবে বিষয়টা দেখছে, মানুষ কিভাবে বিষয়টা নিচ্ছে, সেটা দলের দেখার দরকার। তো সেই চারিদিক বিচার করে দল দলের সিদ্ধান্ত নেবে। ভারতবর্ষের মতো একটা বিরাট দেশ, আর বিজেপির মতো একটা পৃথিবীর 1 নম্বর দল, বিশাল পার্টি, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, তো চলতেই থাকবে। সুবিধা সেটা হচ্ছে এলাকায় সেই গাড়ি ঘুরবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সেই নো সিএ গাড়ির সূচনা করবেন এবং তপশিলি সংলাপ দিয়ে সেই গাড়ি মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের কথা বলে, মানুষের বিশ্বাস নিয়ে, মানুষের সমর্থন নিয়ে, মানুষের শক্তিতেই সিএ লাগু হচ্ছে। এর যারা বিরোধিতা করবেন, সেই বিরোধিতা থোপে টিকবে না। মানুষ সেই বিরোধিতাকে ভেঙে গুঁড়িয়ে দেবে, মানুষই শেষ কথা। অ্যান্টি সিএ ভ্যান তপশিলীদের সংলাপ নিয়ে ঘুরবে। ঘুরবে। এরকম কত ঘোড়া আমরা দেখেছি। 2 সদস্যের দল ছিল, হাম দো হামারা দো, ব্যঙ্গ করত। কারো কাছে আত্মসমর্পণ করেনি দল, মতাদর্শের পরিবর্তন হয়নি, কারোর শাড়ির আঁচল ধরেনি, কারোর হাত ধরেনি, কারোর পদতলে শুয়ে পড়েনি, নিজের কথা বলেছে, দেশের মানুষকে সঙ্গে নিয়ে, ভারতবর্ষের মাটির কথা ভেবে। আজকে মানুষের আশীর্বাদে আমরা এখানে পৌঁছেছি। মানুষ শক্তি দিয়েছে আমাদের। 2024-এ আমাদের শক্তি যদি 1947-এ থাকতো, তাহলে দেশটা ভাগ হতো না। এই মুসলিম লীগের এই বাড়বাড়ন্ত এই দাবি ভারতকে ভেঙে টুকরো করে দিল। ঈশ্বর প্রদত্ত একটা দেশের সীমারেখাকে মানুষ ভেঙে দিল, এটা আমরা হতে দিই, আমরা হতে দিতাম না। কারণ সেদিন আমাদের সেই শক্তি ছিল না। আজ দেখছেন না, ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ, ইনশাল্লাহ যারা বলতেন, কোথায় তারা? কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ, 370 ধারা বাতিল, 3 তালাক আমরা বলেছিলাম যেটা চলতে পারে না, আমরা বাতিল করেছি। বিজেপি সেটা বলে, সেটা করে। এই সংলাপটা কিভাবে দেখছেন, তপশিলীদের সংলাপ নিয়ে? দেখুন, সংলাপটা কি সেটা বোঝান না মানুষকে। প্রত্যেকেরই তো কথা বলার অধিকার আছে। তৃণমূল কাউকে কথা বলতে দেয় না, বিজেপি তো সকলকে কথা বলতে দেয়। সিএ করা হয়েছে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে, সমস্ত বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে। যারা জাতীয় সঙ্গীত এর বিরোধিতা করে, বাংলা সঙ্গীত নিয়ে আসছে, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা ধর্মান্ধ মৌলবাদী কিছু মানুষজন পশ্চিমবঙ্গে আছে, সারা দেশেই ছড়িয়ে আছে টুকরো টুকরো ভাবে,
যারা ভারত ও ভাগ্য বিধাতা এই শব্দটা উচ্চারণ করতে চায় না, তার জন্য বাংলা সঙ্গীত নিয়ে এসছেন। তারপরে ওপারে বাংলাদেশে দেখছেন সমস্ত মাদ্রাসায় ঘোষণা করে দিয়েছে মৌলবাদীরা যে আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত ওখানে গাওয়া যাবে না। কারণ কি? কারণ ওটা অমুসলমান রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বলে ওখানে বন্ধ করেছে, এখানে ওরা ওইটা আনতে চাইছে। এর রাজ্যের মানুষ সেটা মানবে না। শেষ প্রশ্ন সঙ্গে সেটা হচ্ছে, ভোটের আগে রাজনৈতিক সাহিত্য বলেছেন, তৃণমূল কংগ্রেসও বলছে যদি কাউকে বঞ্চিত করা হয় ছেড়ে কথা বলা হবে না। উনি যদি মানুষ বঞ্চিত হয়ে যায়, ওনাকেও মানুষ ছাড়বে না, মানুষ ওনাকেও ছেড়ে কথা বলবে না। আরে ভোটের স্বার্থে তো কত 100 টাকা দাম কমলো ভোটের স্বার্থে, 3 তালাক বাতিল হয়ে গেল ভোটের স্বার্থে, রাম মন্দির হয়ে গেল ভোটের স্বার্থে, নয়া শিক্ষানীতি ভোটের স্বার্থে। তো রোজই তো নতুন নতুন দেখছেন, ভাঙা গড়া যা কিছু করার শুধু আমরাই করছি। ও ভোটের স্বার্থে বলে যদি তিনি সন্তুষ্ট থাকেন, থাকুন, মতুয়া মানুষজনের কাছে যান, যারা দীর্ঘদিন ধরে উদ্বাস্তু আন্দোলন করছেন তাদের কাছে যান, তারা তো যান, মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু ডেপুটেশন দিয়েছেন। নরেন্দ্র দামোদর দাস মোদী পৌঁছেছিলেন ঠাকুর বাড়িতে 2019 সালের 20শে ফেব্রুয়ারি। বর্মা কি বলেছিলেন? কপিল কৃষ্ণ ঠাকুর কি দাবি করেছিলেন? তার আগে ওদের সংঘাতিপতিরা কোন দাবি করতেন? যেটা আমরা বলি সেটা করে দিয়েছি। যার যা বলার আর যত ভ্যান বার করা, ট্রাক্টর বার করে দিন। সবুজ সাথী যারা দিয়েছেন ওদের বলুন সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে সিএর বিরুদ্ধে, তাহলেও কিছু হবে না। আর বেশি যদি কোনো সরকার ভারত সরকারের বিরোধিতা করতে যায়, তাহলে আমার মনে হয় সরকারটা টিকিয়ে রাখা মুশকিল হবে।